মায়ের মতো এত পবিত্র, এত মমতাময়ী এবং এত নিশ্চয়তা, এত ক্ষমতার আধার আসলে পৃথিবীতে আর কেউ আছে কিনা আমার জানা নেই। তবে মা হচ্ছে এমন একটি ক্ষুদ্র এবং ছোট শব্দ পৃথিবীতে, যে শব্দটির সাথে অন্য কোনো শব্দকে আসলে কখনো আমরা তুলনা করতে পারি না। আর সেই শব্দের বিচারে সেই মায়ের যে ব্যক্তিত্ব রয়েছে, মায়ের যে বৈশিষ্ট্য রয়েছে, তাকে কিন্তু কখনো আমরা ক্ষুদ্রভাবে দেখতে পারি না, কারণ এর বিশালত্ব পৃথিবীর চাইতেও অনেক বেশি এবং গভীরতা আমাদের সমুদ্র পৃষ্ঠের চেয়েও অনেক গুণ বেশি। সেই গভীরতাকে আসলে কখনো মাপা যায় না। মা দিবসের শুভেচ্ছা আপনাদের সবাইকে। মা দিবস নিয়ে আমাদের আয়োজন তোমার তুলনা তুমি মাগো। আমাদের এই আয়োজনে এমন একজন মাকে নিয়ে আমরা আজ হাজির হয়েছি, যিনি আসলে আমাদের বাংলাদেশের একজন মায়ের প্রতিভূ, যাকে দেখে আসলে আমরা যারা মায়েরা রয়েছি তারাও কিন্তু মনে মনে কিছুটা শিহরিত হই যে হ্যাঁ, মা বোধহয় এমনটাই হওয়া উচিত, এতটা মমতাময়ী, এতটা কমনীয় এবং এতটা আসলে দায়িত্বশীল। এবং যে মানুষটি একই সাথে তার পরিবার, তার কর্মস্থল এবং প্রতিটি মানুষের হৃদয়কে জয় করে নিয়ে এখনও পর্যন্ত মায়ের সেই বৈশিষ্ট্যকে শতগুণ শতভাগ আমি বলবো পরিপূর্ণতা দিয়েছেন, সেই মানুষটিকে নিয়ে আজ এই মা দিবসের সকল মায়ের প্রতিভূ হিসেবে হাজির হয়েছে। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব দিলারা জামান। অনেক অনেক শুভেচ্ছা, মা দিবসের অনেক অনেক ভালোবাসা তোমাকেও, এবং সেই সাথে সারা বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের বাইরেও যারা আমাকে ভালোবাসে, মায়ের মতো সমস্ত তাদের আদর দিয়ে ঘিরে রেখেছে। এবং এই যে স্টুডিওতে বসে আছি, চ্যানেল 9-এর সকল দর্শক যারা আছেন এবং যারা কলাকুশলী এই চ্যানেলটিকে এত সুন্দরভাবে এগিয়ে নিচ্ছে, সবার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা, আদর, মায়া। অনেক ধন্যবাদ এত সুন্দর করে আসলে বলবার জন্য। দিলারা জামান এমন একটি নাম, প্রথম থেকে নিয়ে শুরু করে এখনো পর্যন্ত, মানে আমার দেখা আপনার প্রথম কাজ যেটার কথা আমি আসলে স্মৃতিতে নিয়ে আসতে পারি, সেটি ছিল অয়মন। এবং সে কঠিন মাকে তুমি দেখেছো, যে চোখে দেখে না কিন্তু সমস্ত কিছু তার হাতের মুঠোয়। একদম সেটাই বলতে চাচ্ছিলাম যে ওই ধরনের একটা চরিত্রের জন্য যখন আপনাকে বাছাই করা হলো, আমার বিশ্বাস আপনি তো কখনো ওরকম কঠিন প্রকৃতির নয়। তো সেই মানুষটি ওই চরিত্রটার সাথে আসলে নিজেকে কিভাবে করে মানিয়েছিল? না, আমি প্রথমে হুমায়ুন ভাই যখন বললেন, উনি তো খুব কম কথা বলতেন, তা আমি না ভয় পেয়ে গেছি। পরে আমি না নজিস ভাইকে ফোন দিলাম যে নজিস ভাই আমি এটা করতে পারবো না। বলছি কেন কেন, উনি আপনার কথা বলেছেন। আমি না, আপনি বলে দেন, আমি এটা পারবো না। আর কেমন মুভমেন্ট নাই, একটা জায়গায় বসে আছি, চোখে দেখি না। আমার শুধুমাত্র ভয়েস এবং ফেসিয়াল এক্সপ্রেশন, চরিত্রের দিক দিয়ে খুবই লোভনীয় একটা চরিত্র, কিন্তু আমি খুবই ভয় পেয়ে বললাম যে না, করবো না। পরে শেষে আমাকে উনি ফোন করলেন যে আপনি করেন, আমি আশা করি আপনি ভালো করবেন, জাস্ট এইটুকু। আমি তোমাকে ওনাকে আমি ডিনাই করবো, আচ্ছা থাক করি, বিসমিল্লাহ করে রাজি হয়ে গেলাম। এবং পরে দেখলাম যে মানে এত দর্শক নন্দিত হয়েছে এখনো পর্যন্ত, যারা আগে টেলিভিশন দেখেছে, গ্রামে গেলে বলে আপনি মির্জার মানা, এই যে পাওয়াটা দর্শকের কাছ থেকে, এটা একজন চরিত্রাভিনেত্রীর পক্ষে বা একজন অভিনয় শিল্পীর পক্ষে অনেক বড় একটা প্রাপ্তি আর কি। এবং এত বৎসর পরে আমি সেটাই বলছিলাম যে সেই মায়ের চরিত্র যখন আমি দেখেছি, তখন তো আসলে প্রত্যেকটা চরিত্রকে অনেক বাস্তব মনে হতো। আমাদের শৈশবে মনে হতো এত খারাপ, এভাবে করে কথা বলে। তার পরবর্তীতে আবার সেই মানুষটিকেই আমরা বিভিন্ন সময়ে অনেক মমতাময়ী সব চরিত্র করতে দেখেছি, বড় পর্দা থেকে নিয়ে ছোট পর্দা সব জায়গাতেই সরব উপস্থিতি, এবং এখনো পর্যন্ত দর্শকের কাছে মানে জনপ্রিয়তার আসলে আমি বলবো হ্রাস তো পায় না, কিন্তু আসলে জনপ্রিয়তার জন্য এবং কোনো কিছু প্রাপ্তির জন্য তো একজন শিল্পী কাজ করে না। নিজের সেই ভালোবাসা থেকেই সেই শিল্পটাকে, শিল্প সাহিত্যের সংস্কৃতির একটা দিক হলো অভিনয়, সেটাকে সে গ্রহণ করে এবং সেটাকে জীবনের সঙ্গে তৈরি করে নেয়।
তো আমারও ওরকম হয়ে গেছে। এটা পেশা নেশা যাই বলো না, পেশা নেশা ভালোবাসা সব সবই একসঙ্গে। আমি একাকার। তো সবসময় বলি তো যে আমি শিক্ষকতাও করেছি দীর্ঘ 26 বছর। তো সবসময় আমি বলি টিচিং অ্যান্ড বেগিং ওয়ান ক্যানট গিভ আপ। ওই যে টিচার ছিল সেও কোনো বাসা গেলে বাচ্চাদেরকে হ্যাঁ তোমরা কি পড়ছো এখন, গ্রামার কি, আমি ওরকম জিজ্ঞেস করতো। আমার মেয়ের আম্মা যে বাসায় যাও তুমি খালি পড়ালেখার কথা জিজ্ঞেস করো। এখন শেষ জীবনে এসে আমি আবার বলি কি অ্যাক্টিং অলসো, টিচিং বেগিং আর অ্যাক্টিং অলসো। একজন শিল্পী দেখবে তার যতক্ষণ শরীরের এবং অন্যান্য সব কিছু সচল থাকে, কাজ করতে পারে, তিনি কাজ করে যান, ছেড়ে অন্য পেশায় দেখা একটা সময় এসে সে রিটায়ার করে কিন্তু একজন শিল্পী তিনি শেষ পর্যন্ত কাজ করতে চান এবং করেনও। তা আমিও একসময় বলি না আর করবো না, এত কষ্ট শরীরে মানে সয় না, পারমিটও করে না। তারপরেও যখন বলে হ্যাঁ এই সুন্দর চরিত্রটা, আচ্ছা ঠিক আছে করব, আচ্ছা ঠিক আছে করব। তো এইভাবেই আমার জীবনে আমি বলবো যে অনেক বড় একটা প্রাপ্তি। আমি বঙ্গবন্ধু বায়োপিকে স্যাম বেনেগাল করেছেন, ওটাতে বঙ্গবন্ধুর মায়ের চরিত্রে অভিনয় করেছি, সায়রা বানু। এটা আমার জীবনে আমি ইতিহাসের একটুখানি অংশ হতে পেরেছি, এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি। এবং সেখানেও সেই মায়ের চরিত্রকেই কিন্তু সবচাইতে বেশি মানে প্রাধান্য দিয়ে আপনাকে নেওয়া হয়েছে। কারণ মানে কাকে দেখলে সেই সায়রা বানু অথবা একজন মমতাময়ীর মানে এছাড়াও বাংলাদেশে আরো তার উপরে কিছু কাজ হয়েছে, চিরঞ্জীবী শেখ মুজিব এবং আরো শেখ রাসেলের উপরে যে কাজ হয়েছে, সেখানে আমি স্কুলের প্রিন্সিপাল। তো এইসব শেষ জীবনে এসে এইসব কাজগুলো করতে পেরে সত্যি আমি বলি যে আমার এত বছরের যে চেষ্টা, হয়তো আল্লাহ পাক আমাকে এরকম একটা প্রাপ্তি দিয়েছেন, এগুলো অনেক তৃপ্তি। এবং সেই সঙ্গে আমি বলি যে আমি আসলে আমি তো আমেরিকায় চলে গেছিলাম, আমার মেয়েরা এখানে একা দেখে নিয়ে গেছিল। মমতার টানে, ভালোবাসার টানে, আবারও নারীর টানে নিজের দেশে ফিরে আসা, এই গল্প জানতে চাই, কিন্তু তার আগে আমি একটা ছোট্ট বিরতি নেব। প্রিয় দর্শক, কথা হচ্ছে আমাদের মা দিবসের আজকের আয়োজনের, যিনি আসলে আমাদের সকলের মা, দিলারা জামানের সাথে। আবারও আমি ফিরে আসবো এই মায়ের কাছে, শুনবো তার মাতৃত্বের গল্প। এবং শুধুমাত্র সন্তানকে আসলে পেটে ধারণ করলেই তার মা হওয়া যে ব্যাপারটা তা না, আদর, মমতা, ভালোবাসা দিয়ে যে পুরো ইন্ডাস্ট্রিটাকে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা যায়, সেই গল্পগুলো নিয়ে আসতে চাই। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আয়োজন তোমার তুলনা তুমি মাগো। সাথেই থাকুন চ্যানেল 9-এর। মায়ের তুলনা আর কেউ হয় না, আর তাই তো আমাদের আয়োজনের নাম তোমার তুলনা তুমি মাগো। বিশ্ব মা দিবসের শুভেচ্ছা আরও একবার সবাইকে। এবং সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় মা দিলারা জামান। ফিরে যাচ্ছে আড্ডায়। মায়ের সাথে আসলে গল্প তো কখনো শেষ হয় না, মায়েদের গল্পেরও কোনো শেষ নেই। কিন্তু তারপরেও যেহেতু আজ মা দিবস, এবং আমরা বিরতিতে যাবার আগে শুনছিলাম যে নিজের সন্তানের কাছে চলে যাওয়া হলো, কিন্তু তারপরে আবারও ভালোবাসার টানে, কাজের টানে, এবং আমি বলবো দেশও তো আমাদের মা, সেই মা জননীর টানে, শেকড়ের টানে আবার ফিরে আসা। সবাই বলে যে মা কখনো সন্তানদেরকে দূরে রেখে থাকতে পারে না, কিন্তু সেই মা চলে যেয়ে আবারও দেশে ফিরে এসে নিজেকে সবার সাথে মানে আমি বলবো মিলেমিশে একাকার, এটা আসলে কিভাবে করে হলো? কখনো মনে হয়নি যে আমি তাদেরকে রেখে কি করে যাব মাতৃত্বের জায়গা থেকে? অনেক সময় মনে হয় আমি বোধহয় একটা নিষ্ঠুর মা। কেননা যখন আমার বাচ্চাদেরকে সময় দেওয়ার কথা, তাদেরকে হয়তো সেরকমভাবে সময় দিতে পারেনি। সকালবেলা যখন বের হয়েছি, গাড়ির পেছনে আমার ব্যাগ, কাপড় চোপড়, কস্টিউম সব ছিল। স্কুল শেষে ছুটি হয়েছে, তারপরে চলে গেছি শুটিংয়ের জায়গায়। আস্তে আস্তে সকাল ভোর, বাসায় এসে আসতে দরজায় নক করেছি, কারণ বেল দিলে বাচ্চারা জেগে যাবে, ওদের তো স্কুল কলেজ আছে সকালবেলায়। দেখি আমার স্বামী ফখরুজ্জামান চৌধুরী, বিশিষ্ট লেখক, অনুবাদক, এবং পরে তিনি বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর অ্যাডমিনিস্ট্রেশন ছিলেন। উনি খাবার টেবিলে হয়তো লেখালেখি করতে করতে ঘুমিয়ে গেছেন, উঠে দরজাটা খুলেছেন। আমি রেখে আমি রুমে গিয়ে গোসল টোসল করে এসে আজান দিয়ে দিয়েছে, নামাজ পড়ে শুয়ে পড়েছি। আবার ঠিক 6টা বেজে গেছে, উনি আমাকে বললেন যে
ডাকলেন, ওঠো তুমি স্কুলে যাবে না, উঠে আবার তৈরি হয়েছে, আবার স্কুলে গেছি। ওনারও যে ত্যাগ আমার জন্যে, ওনার সহযোগিতা না পেলে আজকে আমার এরকম এত দূর এগিয়ে আসা সম্ভব হতো না। আর বাচ্চাদের কথা যে বলছিলাম, সকালবেলা হয়তো যখন গেছি ওরা ঘুমিয়ে আছে, আমি চলে গেছি স্কুলে, ওরা উঠে পড়ে কলেজ ইউনিভার্সিটিতে যেখানে যাওয়ার গেছে। আবার যখন রাত্রে ফিরে এসেছি ওরা ঘুমিয়ে আছে, ওদের সঙ্গে কথাও বলতে পারি না। আমি যেখানে শুটিংয়ে গেছি ওখান থেকে যে ফোন করব, ল্যান্ড ফোনও নাই, তখন তার মোবাইল ছিল না যে কথা বলবো বা ওদের সাথে ইয়ে হবে। এরকম 2 দিন 3 দিন হয়ে গেছে, হয়তো ওদের সাথে কথাও হয়নি। তো এরকমভাবে ওদেরকে, হয়তো স্কুল থেকে এসছি টায়ার্ড, আমার বড় মেয়ে বলেছে আম্মা একটু খিচুড়ি রাঁধো, বৃষ্টি হচ্ছে। আমি তখন এত টায়ার্ড, আমি বলছি এই ভাত নষ্ট হবে না, তুমি রান্না না সেইটা বলো। তো এখন ওইগুলো সব মনে হয় ওদের কথা, যে এখন আমার অফুরন্ত সময়, ওরা কাছে নেই। কত কিছু, এটা একটু পায়েস বানাই, নাস্তা বানাই, হয়তো নিয়ে গেলাম, সজল খেলো, বাটিটা নিয়ে দৌড়ানো, কাউকে দিবে না সে। আবার হয়তো একদিন পরে, আর পরের বছর হয়তো কোথাও কাজ করতে গেছে, ওর মা এবার তো তুমি পায়েস খাওয়ালে না আমাকে। এই যে সবার এই যে মায়া ভালোবাসা, আমরা জানি না কেন যেন আমাদের চোখে কিন্তু দিলারা জামানের ছবিটা সবার আগে চলে আসে। আমরা আপনার গল্প শুনছিলাম যে সন্তানরা প্রবাসে রয়েছে, আপনি এখানে একা রয়েছেন, কিন্তু বাংলাদেশে এমন অনেক মা রয়েছে যাদের সন্তানও দেশে রয়েছে, তারাও দেশে রয়েছেন, কিন্তু তাদের অবস্থান এখন এগুলো এখন জীবন আসলে বহতা নদীর মতো, জীবন থেমে থাকে না। সে মা হয়তো একা ওল্ড হোমে থাকে, অথবা ছেলে খোঁজ খবর নেয় না। এসব মাওরা মাকেও আমি বলি যে অসীম ধৈর্য তাদের। আচ্ছা দিলারা মা, আমরা তো আমাদের গল্প বলছি, আমি আমাদের বলছি এই জন্য কারণ আমিও একজন মা। সো মাতৃত্বের যে স্বাদ এবং একজন সন্তানের জন্য যে আসলে ত্যাগ, সেটি আমরা করতে জানি, এবং স্পেশালি যারা আমরা বাইরে আসলে ওয়ার্কিং লেডি আছি, তারা কিন্তু অনেক ক্লান্তির পরেও বাসায় যে একটা জিনিস মনে হয় যে আমার সন্তান আসলে কোনটা খেতে ভালোবাসে। হ্যাঁ, আবার হয়তো কখনো বলি যে না এখন এটা করা যাবে না, তুমি একটু করে খাও। আমি বলি যে এখনকার মায়েদের সংগ্রাম এবং যাপিত জীবনের যে চিত্র আমরা দেখি অনেক কঠিন। আমাদের মাদেরকে, ওনারা 4 দেয়ালের বাইরে যেতেন না, উঠোনের বাইরে তাদের পৃথিবীটা ছিল না, ওই অল্প একটু জায়গার মধ্যে তারাও অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন। কিন্তু আমাদের এখনকার সময়ের মাদেরকে বাইরের পৃথিবীকে সামলাতে হয়, আবার ঘরে এসে তার নিজের পৃথিবীকে সামলাতে হয়। এই দুটোকে সামলাতে গিয়ে আমি বলবো যে যারা ছেলে আছে তারা আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি সত্যি বলি যে এখনকার মাদের সংগ্রাম এবং ত্যাগ এবং কষ্ট অনেক বেশি, অনেক বেশি। আচ্ছা, মায়ের সাথে গল্প হবে, কিন্তু তার আগে আমি একটা বিরতিতে যাব, এবং বিরতি থেকে এসে আমরা আরও কিছু মায়ের গল্প জানতে চাই যারা আসলে সন্তানদের কাছ থেকে কিছুটা হলেও বঞ্চিত হয়েছেন, অথবা সন্তানদের কাছে না থেকে তারা দূরে থাকছেন বিভিন্ন ওল্ড হোমে। আমাদের এই মা দিবসকে কেন্দ্র করে সে সকল মায়েদের গল্পকে আমরা একটু ছোট করে তুলে ধরার চেষ্টা করেছি। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজন তোমার তুলনা তুমি মাগো, আর সেই মায়েদেরকে নিয়ে আমরা আজকের আয়োজনে আমাদের আরও কিছু মায়ের গল্প রেখেছি। একটা ছোট্ট বিরতি নিয়ে সরাসরি চলে যাব সে সকল মায়েদের গল্পে। আরও একবার আমন্ত্রণ মা দিবসের আমাদের বিশেষ আয়োজন তোমার তুলনা তুমি মাগো। আমাদের আজকের এই অনুষ্ঠানে সরাসরি চলুন আমরা চলে যাই মায়েদের গল্পে, যাদের গল্পগুলো আসলে সবসময় আমাদের কাছে অজানাই থাকে। কেমন আছেন মা? ভালো আছেন? ভালো আছেন। আপনার নাম কি? নাম মমতাজ বেগম। আচ্ছা, যখন এখানে এসেছেন 3 বছর ধরে, সন্তানের কথা বা পরিবারের কথা কি মনে পড়ে না? মনে পড়ে, আমার মেজো ছেলে আমার খোঁজ খবর নেয়, এসে দেখে যায়। ও আচ্ছা, যেই ছেলে আপনাকে এখানে দিয়ে গেছে সেই ছেলে? হ্যাঁ। আর সন্তানরা? আর বড় জিনিস তেমন খোঁজ খবর নেয় না, আর মেয়ে আছে বড়। তো আপনার ধরেন কোনো উৎসবে আপনার ছেলেমেয়েরা আসে আপনার সাথে দেখা করতে, ঈদ বা পুজো? তখন আসে না, কিন্তু ওই
রোজার আগে আসে, আবার নয়তো শীতের আগে আসে। ও অনেক দূর তো। আচ্ছা আচ্ছা। অবসর সময় কি বাড়ির কথা মনে পড়ে না? তা তো করে। করে। হ্যাঁ, সন্তানদের কাছে যেতে ইচ্ছে করে। জি। এই কথাটা কি সন্তানদেরকে বলেছেন কখনো? বলি না, সে তো তারা তো আমার ভাব দেখলেই তো বোঝে। গত বছর আমার কিডনি 2টা নষ্ট হয়ে গেছে। আমি তো কিডনি আমার নেই। 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা। তখন আমি ওই রোজার পরে আমি অনেক 2-3 মাস ভুগছি। কষ্ট তো থাকেই ভিতরে। বাড়ির সেটা তো আছেই, হ্যাঁ। তারপর নাতি আছে, তারপর ওই যে 2 ছেলের বউ আছে, তারপর আমার নাতিরা আছে। সবার কথাই মনে পড়ে, বুঝছেন? মনে পড়ে তখন খুব দেখতে ইচ্ছে করে না তাদেরকে? জি, আজকে মা দিবস। জি। এই মা দিবসে ধরেন যারা সন্তান যারা আছেন, যারা তাদের পিতামাতাকে রাখতে চান না কাছে, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? আমি বলতে গেলে কান্না আসবে। তাও ছোট করে বলেন, কারণ কি যারা এরকম যারা আছেন সন্তান তাদেরও তো জানা উচিত। জীবনে অনেক কষ্ট দুঃখ কোনো কিছুই করি নাই, রাজধানী ছিলাম, এখন পথের ভিখারি নেই। আমার 6 তলা বিল্ডিং, বুঝছেন? 6 তলা বিল্ডিং, করতে পারি না এগুলো, করতে পারি না কেন জানো? খারাপ লাগে। হ্যাঁ, এই জায়গাটা কেমন লাগছে খুব আপনার ভালো। কাছে? আমি বলি জান্নাতুল ফেরদৌস, কোরআনে তাই। যা লেখা আছে তাই। কবরে গেলে যখন গরিব ধনী না বাঁচে না মাটি দেয়, এখানে তাই। ওইটা নাই, ওই মন নাই। সবার দুঃখ আমরা ভাগ করে নিছি, আমাদের দুঃখ ভুলে গেছি সবার দুঃখের মাঝে। এক একটা জীবন এক এক রকম। আসলে সাপোর্ট পাই আর কেউ না দেখে আমি শান্তি নিই। তাই? হ্যাঁ, কালকে একটা আসছে মেয়ের জন্য কাঁদতে দেই, মেয়ের কষ্ট বুঝেন না কেন? আজকে টেবিলের পাশে বসে খাচ্ছে, সান্ত্বনা একদম দিই। নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ। অক্সিজেন, হ্যাঁ, শ্বাস নেওয়া আরো হায়াত বেড়ে যাচ্ছে। আসলে এই জায়গাটা আসলে মন ভালো হয়ে যায়। অনেক ভালো, মানে ও ব্যথা নাই ভিতরে। পুরোনো কথা মনে হয় না কখনো? সেরকম ছিল, হয় না, কিন্তু বৃদ্ধ বয়সে একত্রিত্বটা, এই যে আপনার এই বয়স তো আমাদের ছিল, ওইটা কি আমি ফিরে পাবো? আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করছি, স্বামী বাইরে ছিল, তাদের গুমুত ছানছি, তাদের পালছি, তাদের দেখছি, যার জন্য তাদের দোয়াই আমরা পেয়েছি। আমার কাছে আমার 22 বছর আমার শাশুড়ি 2 হাত দিয়ে টানছি, শ্বশুরি স্বামীকে পর্যন্ত 12 বছর টানছি। এখানে আসার ক্ষেত্রে সর্বপ্রথম এই সিদ্ধান্তটা কার? আমি আগে থেকেই ওনার এই প্রস্পেক্টটা আমি 87 সাল থেকে দেখি। আমি অনেক লোক পাঠাইছি এখানে। আপনি কি চাকরিজীবী ছিলেন? না 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 না, আমি শ্বশুর শাশুড়ি হাউস ওয়াইফ। আমি তাদের টানতে জীবন দিকে চলে গেছে। আমি অনেক হ্যাপি, জানেন, আমি অনেক হ্যাপি আমার দিক দিয়ে। কেমন আছেন? খুব ভালো আছি। এখানে গাছপালা আছে, ফল ফলানি পাই, ভালো খাওয়া দাওয়া পাই, তারপরে জামা, তেল, সাবান সব কিছু ফ্রি। খুবই ভালো আছি। আপনি তো এখানে যারা আছে তাদের থেকে আপনার ধর্মটা আলাদা, সেক্ষেত্রে অন্য ধর্মের হয়ে যারা আপনার সাথে যারা আছে তাদের সাথে আপনার মেলামেশাটা কোনো সমস্যা করতে হয়েছে সব কি আপন। আপনাকে? ওই যে রানী খেলায় যে প্রথমে যে করলো, ভাষণ দিল, সে তো আমার আরো আপন। আমি আর ও ছাড়া কেউ জানে না এত বন্ধুত্ব। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 3 মেয়ে আছে, আর ছেলে তো মারাই গেল। এক ছেলে? হ্যাঁ, এক ছেলে মারা গেল, পোস্ট অফিসে মাস্টার ছিল। আর হাজব্যান্ড পিডব্লিউ ফার্স্ট কন্ট্রাক্টর, সেও তো চলে গেল। এখন কি করব, প্রপার্টি তো 3 মেয়ের আছে, ওই ননদ শাশুড়ি থাকলে যা হয়। হ্যাঁ, তারপরে বললো, ছোট মেয়ে বললো, মা আমি 3 তলা তোমার জন্য স্পেশাল করব, তুমি ওখানে আসবে, কিছুদিন থাকো মা। আমি ওই আশায় বসে আছি। এটা আল্লাহ জানি, ভালো হলে তো ভালো হবেই, তবে ভালো হবে আপনাদের দোয়াতে। বাড়ির কথা মনে পড়ে না আপনার? করলে কি করব, পরে তো ঠিক না। আজ মা দিবস। এই মা দিবসে পৃথিবীতে যারা সন্তান যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন। মা হিসেবে এটাই বলতে চাই, সন্তান সবারই এক। পেটে যখন রাখছি আমরা তাকে অশেষ ধন্যবাদ দেই, সে যেন চিরদিন বড় হয়ে ওঠে, আমার এই আশীর্বাদ। আপনি এখানে আছেন কতদিন হবে? 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস।
এখানকার সবার সাথে আপনার সম্পর্ক কেমন? ভালো সম্পর্ক, ভালো। ম্যাডামরা খুব ভালো আদর করেন। তো এমনিতে হঠাৎ করে যখন একা থাকেন তখন কি পরিবারের কথা মনে পড়ে না? পরিবার তো মা আমার নাই, আমার 3 মাসের কোলে ফেলায় মা মারা গেছে। বাপে বিয়ে করতে নানি নিয়ে মানুষ করছে, সৎ মা আমার বাপের কাছে থাকতে দেয় নাই। আজ মা দিবস, জি। এবং এই মা দিবস উপলক্ষে পৃথিবীতে যারা সন্তান যারা আছেন তাদের উদ্দেশ্যে আপনি যদি ছোট করে কিছু বলতেন। আমার আল্লাহ অসহায় আমার বানাই দিছে, এটাই আল্লাহর কাছে শুকর। আপনারা আমার দোয়া করেন আল্লাহ যেন এই রথে আছে যেন আমি যেন দুনিয়ার থেকে যাইতে পারি। দর্শক, আজ মা দিবস উপলক্ষে চ্যানেল 9-এর পক্ষ থেকে বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্রে আমরা এসেছিলাম। এখানকার যারা মা আছেন তাদের উদ্দেশ্যে চ্যানেল 9-এর পক্ষ থেকে কিছু শুভেচ্ছা উপহার নিয়ে এসেছি। আমি সেই শুভেচ্ছা উপহারগুলো তুলে দিচ্ছি এখানকার যারা কলাকুশলী আছেন তাদের হাতে। আপনার কয়জন সন্তান আছে? আমার 2 মেয়ে। আপনি এখানে আছেন, এত বছর হয়ে গেছে, এখানকার পরিবেশটা কেমন লাগে আপনার? আমার কাছে ভালোই লাগছে, যেহেতু আমার 2 মেয়ে জয়েন্ট ফ্যামিলিতে থাকে, তো আমি ওদের সাথে আর কি থাকার ইচ্ছা নাই দেখে আমি এখানে চলে আসছি আর কি, নিজের ইচ্ছায় স্বেচ্ছায় আর কি বলতে গেলে। আর আমার হাজব্যান্ড নাই, মারা গেছে। উনি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিল এবং বাংলাদেশ তাঁত বোর্ডের উনি প্রিন্সিপাল ছিলেন। আমার নিজের বাড়ি ছিল ঢাকায়, যাই হোক পারিবারিক কোনো কারণে আমার সেই বাড়িটা ছাড়তে হয়েছে। ও, কিন্তু ওনারা কি একেবারে আপনাকে এখান থেকে নিয়ে যেতে চান না? হ্যাঁ, নিতে চাই আমি আর কি, যে আমার নিজেরও ভাই বোন আছে, সবাই বলছে, কিন্তু আমি আর কি নিজেই স্বাচ্ছন্দ্য বোধ করি এখানে নিজে নিজে একা থাকাটা আর কি। তো এই থাকার সময় আপনার সন্তানদের কথা, যখন আপনি একা থাকেন, যখন নিঃসঙ্গ থাকেন, তখন কি সন্তানদের কথা মনে হয় না? মনেতে পড়ে আগে ওদের যখন স্কুলে নিয়ে যেতাম আসতাম, সেই পুরনো দিনের কথাগুলো মনে পুরোনো হয়? দিনের কথা, মেয়েরা গান শিখতো, ছায়ানটে নাচ শিখতো, ওদের আনা নেওয়া করতাম, সেগুলি তো মনে পড়ে। মা দিবস উপলক্ষে চ্যানেল 9-এর পক্ষ থেকে একটি বিশেষ উপহার আছে আপনার জন্য। ধন্যবাদ। আসলে এই পরিবেশটা আমরা কখনো দেখতে চাই না, এবং আমরা নিজেদের জন্য কখনো প্রত্যাশা করি না যে আমাদের জীবনে এ ধরনের সময় কখনো আসবে। আসলে কেন এই জিনিসটা হয় যে সন্তান ছোটবেলা থেকে প্রথম যদি কাউকে ভালোবাসি বলতে শেখে, সেটা কিন্তু মা। সন্তানকে যদি ছোটবেলায় জিজ্ঞাসা করা হয় তুমি সবচেয়ে কাকে বেশি ভালোবাসো, সে কিন্তু সবার আগে বলে আমি আমার মাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তো পরবর্তীতে এমন কেন হয় যে সেই সন্তানটাই তার মাকে অনেক দূরে ঠেলে দিচ্ছে? বর্তমান সময়ের নানান রকম ব্যাপার স্যাপারগুলো আমাদেরকে এরকম পরিবর্তন করে দিয়েছে। আমরা মার কাছে গিয়ে মা ভালো আছে বা একটা ফোন করে, তার আগে আমরা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকতে, নিজের আমার আমিত্বটা এখন বড় হয়ে গেছে। আমি বলবো এই আমিত্বকে আমি বেশি গুরুত্ব দিতে গিয়েই আমাদের এই বন্ডিংগুলো, মায়াগুলো আস্তে আস্তে সরে 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 যাচ্ছে, অনেক কমে গেছে। মানে যেই মাতৃছায়ায় আমরা বড় হয়েছি একটা সময়ে, কিন্তু মানে শুরু হয়েছিল, এখন তাকে যখন আমাদেরকে আসলে ছায়া দিতে হবে সেই সময়টা কিন্তু আমরা দূরে সরে যাই। ইচ্ছা করলে পারি, কিন্তু আমাদের সেই মনটা সরে যাচ্ছে, কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এইরকম ইট পাথরের, ওই ছোটবেলা পড়েছিলাম ইটের পর ইট, তার মাঝে মানুষ কীট, আমরা কীট হয়ে গেছি এখন, আমাদের মন বলে ওই বস্তুটা। তবে চাওয়া পাওয়ার দিক থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে আবার যখন আমি নিজে মা হচ্ছি বা আমার যখন সন্তান হচ্ছে, আমি কিন্তু তার কাছ থেকে সেই স্নেহ, সেই মমতা, সেই ভালোবাসা আশা করে বসে আছি। আমরা আসলে মাতৃত্বের গল্পে আবারও ফিরতে চাই, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আরও একবার বিরতি নিতে হচ্ছে। এই গল্পের তো আসলে কোনো শেষ নেই, মায়েদের নিয়ে গল্প, তবে তারপরেও সময়ের প্রয়োজনে বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আয়োজনে। বিশ্ব মাতৃ দিবস নিয়ে আমাদের বিশেষ আয়োজন তোমার তুলনা তুমি মাগো। কথা হচ্ছে আমাদের দিলারা জামান মায়ের সাথে, মায়েদের নিয়ে। আসলে মায়েদের কথা তো হয়তো একজনের কাছ থেকে আমরা শুনছি, কিন্তু এরকম অসংখ্য মা রয়েছেন পৃথিবীতে, হয়তো আমার ঘরে, আপনাদের বাড়িতে, অথবা আমাদের পার্শ্ববর্তী, যাদের কথা শুনবার সুযোগ আসলে আমাদের হয় না। তবে এই মা দিবসটিকে কেন্দ্র করে
একটু সময় হলেও নিজেদের মায়েদের জন্য রাখবো, এটা হচ্ছে প্রত্যাশা। আমি ফিরে যাচ্ছি আড্ডায়। আমরা সবসময় দেখি যে হচ্ছে এখন তো ভার্চুয়াল যুগ, যতই দূরত্ব থাকুক না কেন সেই দূরত্বটা কিন্তু অনেকখানি কমে গেছে। এই যে কথা হচ্ছিল যে মোবাইল ফোনে অন্য কিছু দেখার আগে যদি মাকে একটু ফোন করে শুধু জিজ্ঞাসা করা হয় কেমন আছো, কি করছো, বা সব কিছু ঠিকঠাক আছে কিনা, কিছু লাগবে কিনা, মায়েরা কিন্তু আসলে তখন আর কোনো কিছু বলেন না যে আমার এটা লাগবে বা এটা আমাকে দিতে হবে। তখন কিন্তু তাদের প্রত্যাশাটা থাকে না কি লাগবে, ফোন করেছো ভালো লাগতেছে। তো সন্তান তো দেশের বাইরে থাকে, তাদের সাথে প্রতিদিনের যোগাযোগটা কেমন হয়? ওদের একটা সময়, এখন তো ওদের অনেক রাত, তো ওদের সকাল হয়, আমার তখন ঠিক 9টা 9:30টার দিকে আমি অপেক্ষা করে থাকি যে ফোন করো। আমাকেও ফোন করতে যায় না, আমার পয়সা খরচ হয়। তো ওরা দুজনে, একজন আমেরিকায় থাকে একজন কানাডায় থাকে, ফোন দেয়, আম্মা কোথায়, বাসায়? হ্যাঁ বাসায়। কাজ নেই আজকে? না কাজ নেই। আবার কাজে যদি থাকি কখন বাসায় ফিরবে, বাসায় থাকলে ডিনার করেছে? আমি এই তো খাবো এখন, বা খেয়ে উঠলে বলি খেয়েছি, এইরকম আর কি। তো এই যে একটা ওদের যেন একটা রুটিন হয়ে গেছে, খবর নেওয়া, ইয়ে করা। এরকম যদি সবাই মানে কি এরকম হয়, একটু ফোন করে খবর নেওয়া বা কথা বলা, আমি মা হিসেবে গর্ব বোধ করি এবং গর্ব অনুভব করি যে ওরা দূরে থাকলেও শুধু নিজের মা না, দেশ মায়ের জন্য ওদের যে মায়া মমতা, এটা আমি বলতে দ্বিধা নেই যে ওদের মধ্যে ঠিকই গঠিত করতে পেরেছি। দূরে থাকলে ওদের দেশের জন্য ওদের যে মায়া টান, কিছু হলো কোনো প্রাকৃতিক বিপর্যয় বা কিছু, ওদের সঙ্গে সঙ্গে ওখান থেকে আম্মা যে টাকা পাঠালাম 5টা টিউবওয়েল দিয়ে দিয়ে ওইসব এলাকায়, এই যে এখন গরম, আম্মা এরকম তোমার রিক্সাওয়ালা তোমার পাশে যে যায়, ওদেরকে দেখো তুমি কীভাবে করতে পারো, এটা কিনে দেবে। এই যে মায়াটা ওদের, যে সেটা আমি মনে করি যে মানুষ হিসেবে মানুষের প্রতি যে দায়িত্ব, কর্তব্য, নিজের মায়ের প্রতি যে দায়িত্ব, সেটার সঙ্গে সঙ্গে দেশের মানুষের প্রতিও যে মায়া মমতা দায়িত্ব, এটাও সকল মানুষের মধ্যে থাকা উচিত। আগে যখন 91 না হলেও দেখা গেছে যে একজন রোজগার করেছে, ছেলে টাকা পাঠিয়েছে, বাবা জমি কিনেছে, সেই জমি আবার 3 ভাই ভাগ, কিন্তু এখন তা না। এখন আমারই প্রথমে প্রয়োজন আমার একটা ফ্ল্যাট কেনা। আমার এই যে যান্ত্রিকতা এবং অর্থনৈতিক যে একটা নিষ্ঠুর আবর্তের মধ্যে আমরা চলে গেছি, আমারই প্রয়োজন, আমারই সুখ স্বাচ্ছন্দ্য, আমাকে নিয়ে অন্যের, আমার পাশে কে আছে তার যে কষ্টটা, সেটাকে আমরা যে অনুভব করি না, এটা আমাকে মাঝে মাঝে খুব কষ্ট দেয়। আচ্ছা, আমরা তো শুনলাম যে আপুরা যেহেতু দেশের বাইরে থাকেন এবং সময়ের টোটালি আমরা মানে বিপরীত, কিন্তু ওরা আসে প্রতি বছর। আমি এখন এত দূরের পথ তো যেতে পারি না, ওরা বছরে একবার করে আসে, আমাকে দেখে যায়, আমাকে নিয়ে সময় কাটায়। আচ্ছা, বাকি যে সময়টা আসলে দিনের বেলাটা, সেই সময়টাতে যে মানুষগুলোকে একদম সবসময় পাশে পাওয়া হয়, যারা মানে সেই মাতৃস্নেহের আমি বলবো লোভে তারাও কিন্তু দিলারা মাকে অনেক ভালোবাসে। পাশে সবাই এখন আসতে পারে না, এটা বললে ভুল হবে, তাদেরও তো অনেক কাজ আছে। আর আমার বেশিরভাগ কাজের এখন ওই কাজ করতে গেলেও মা প্রথম আমাকে থেকে মা তুমি বলে এসে যে জড়ায় ধরবে, এইটা মানে সত্যি এই আনন্দটা আমি কাউকে বোঝাতে পারবো না। আচ্ছা, আজকে দিলারা জামান মায়ের জন্য আমাদের কিছু সারপ্রাইজ রয়েছে, আমরা একটু স্ক্রিনে দেখে নিব যে মায়ের প্রতি তাদের অব্যক্ত কিছু কথা। আমি ডাক্তার তানিরা চৌধুরী, আমি কানাডা টরন্টোতে আছি। আমি বেগম দিলারা জামানের বড় সন্তান। তা আমি এবং আমার বোন, আমরা দুইজনই বাইরে থাকি। আমার মা, উনি আমাদের সাথে থাকার সুযোগ থাকা সত্ত্বেও উনি দেশের মানুষকে, তার কাজকে ভালোবেসে দেশেই রয়ে গেছেন, এবং আমরা দুই বোন তাকে মিস করি, অনেক মিস করি। আজকের দিনে আসলে নতুন করে বলার কিছু নেই। আমার কাছে প্রতিদিনই মা দিবস। দেখা যায় যে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কাজে যাওয়ার সময় মার সাথে একটু কথা বলছি ভিডিও কলে, বা কাজের মাঝখানে ব্রেকের সময়
কিছুটা কথা বলছি। তো প্রতিদিনের চাইতে আজকের দিনটা বিশেষভাবে আলাদা না আমার কাছে। আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমার মার জন্য দোয়া করবেন। আপনারা হয়তো অনেকেই জানেন উনি 81 বছর ওনার চলছে। তো আল্লাহর রহমতে উনি সুস্থ আছেন এবং আপনারা দোয়া করবেন যে উনি যেন সুস্থ থাকেন, আপনাদের সবার মাঝখানে থেকে ওনার যে পছন্দের কাজ অভিনয় সেটা করে যেতে পারেন এবং এর মাধ্যমে আপনাদেরকে আনন্দ দিয়ে যেতে পারেন। মাদারহুড ইজ এ জার্নি। আমরা এটা সবসময় ভুলে যাই যে মাও মানুষ। মায়ের জন্য দেশে টানে বছরে একবার দেশে যাই। এই মাদার্স ডে তো আমাকে অনেক মিস করব। আমার নিজের 2টা কন্যা সন্তান আছে, আর আমার মা তিনি দেশের জন্য, দেশের মানুষের ভালোবাসার জন্য তিনি দেশে রয়ে গেছেন, আমার কাছে থাকতে চাননি। তো এটা একটা স্যাক্রিফাইস আমি মনে করি। প্লাস আমার মাও, আমি চাই দিনের শেষে মা ভালো থাকুক। আমরা 2 বোনই সবসময় আম্মার জন্য অনেক ওয়ারিড থাকি, কিন্তু তারপরেও মনে হয় যে ঠিক আছে, আম্মা দেশে আছে, সবার মধ্যে আছে, ভালো আছে। দিনের শেষে আমাদের সকল দুঃখগুলো মায়ের আঁচলের নিচে আমরা রাখতে পারি। মায়ের সাথে আমার যে কানেকশন, এটা দেশের বাইরে থাকার পরও মনে হয় যে শি ইজ অলওয়েজ দেয়ার উইথ মি। তো আপনারা ভালো থাকবেন, আমার মায়ের জন্য দোয়া রেখেন। Thank you. Hi, this is Amira Zaman. Hi, this is Alicia Zaman. And we want to wish Appa happy Mother's Day. We love you and we miss you. And we wish you could be with us. Bye. এই যে দিলারামা সবার হৃদয়ের একটা জায়গাতে রয়েছে এবং বিভিন্নভাবে আমরা কিন্তু মেয়েদের কাছ থেকে শুনি যে আমার যখন একটু বয়স হয়ে যাবে তখন যেন আমি দিলারামার মতো হই। এটা আসলে কেমন লাগে যে যখন সবাই একসাথে মা ডাকছে এবং প্রোডাকশনের একটা যে চা খাওয়ায় ওই ছেলেটি থেকে শুরু করে বয় থেকে নিয়ে শুরু করে সবাই, ডিরেক্টর সবাই যে এত সম্মান করে, শ্রদ্ধা করে, এটা আমি বলবো যে এক জীবনে আমার অনেক বড় প্রাপ্তি আর কি। এবং আমি আসলে আমার কাজের প্রতি সবসময় আমি সৎ থাকার চেষ্টা করেছি, একনিষ্ঠ থাকার চেষ্টা করেছি আমাকে যে চরিত্রটা দিয়েছে সেটাকে আমি যেন ভালোভাবে দর্শকের কাছাকাছি নিয়ে যেতে পারি এবং তাদের মনে এতটুকু জায়গা রেখে যেতে পারি যে এই চরিত্রটাকে সে দিলারামান না, এই চরিত্রটাকে সে মনে রাখে। তো এই কাজগুলো আমি মনে করি যে আমার শরীর খারাপ লাগছে, পারছি না, তারপরে আমি বলি যে না, আমি শেষ করব। এবং যখন আমাকে বলবে যে 9টার সময়, আমি ঠিক ওই সময়টাতেই কাজে যাবার জন্য চেষ্টা করি। আমি সময়ের যাতে এতটুকু ব্যত্যয় না হয়, দেরি না হয়। তো এই আমি বলবো যে হয়তো আমার এই চেষ্টাগুলি আমাকে আজকে এই জায়গাটায় নিয়ে এসেছে। কেউ বলতে পারবে না যে আমি কাজ ফেলে রেখে চলে এসেছি বা করিনি বা সময় দিইনি বা নানা রকম হয় না। কোনো কারণে কেউ আসলে কাউকে কখনো বিপদে পড়তে হয়নি, এটি আমরা মানে আপ্রাণ দিয়ে চেষ্টা করা হয়। আচ্ছা দিলারামা, আবারও ফিরবো, আমি ছোট্ট একটি বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, সময় হয়ে গেছে আরও একটি বিরতির পরে আমরা ফিরে আসছি আমাদের বিশেষ আয়োজন তোমার তুলনা তুমি মাগো। এই আয়োজনে সাথী থাকুন চ্যানেল 9-এর। আমন্ত্রণ আরও একবার। সবসময় আমরা বলে থাকি মায়ের শিক্ষাই হচ্ছে একজন শিশুর জন্য ভবিষ্যতের বুনিয়াদ এবং মাই হচ্ছে শিশুর জন্য সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ। আর সেই মায়েদের নিয়ে সবসময় অনেক উক্তি, অনেক কবিতা, অনেক গল্প, অনেক গান রচিত হয়েছে। আবার একই সাথে মা নামের সাথে এমন কিছু শব্দ মাঝে মাঝে যুক্ত হয়ে যায়, তখন কিন্তু আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিই যে আসলে মাতৃত্ব কি এমনও হয়। চলুন আবারও ফিরে যাই আমাদের অতিথির কাছে এবং এই বিষয়গুলো নিয়ে এবারে কথা বলবো। দিলারামা, ফিরে এলাম। আমরা তো সবসময় আসলে ছোটোবেলা থেকে মানে শিখে এসেছি, শুনে এসেছি যে একজন শিক্ষিত মা একটি শিক্ষিত জাতি দিতে পারে। তো সেখানে মানে মায়ের দায়িত্ব কর্তব্য কতখানি আমি বলবো প্রবল এবং তাকে কতটা আত্মবিশ্বাসী হতে হয়। যে পর্যায়ে যেই শ্রেণীভুক্ত মাই হোক না কেন, আমরা বলতে পারি খুব উচ্চশিক্ষিত, যিনি হয়তো ইউনিভার্সিটি লেভেল পার হয়ে আরও অনেক নিজেকে রিচ করার চেষ্টা করেছেন, আবার অনেকে হয়তো স্কুলের গণ্ডি পর্যন্ত যেতেই পারেননি, কিন্তু সেই মাও তার বাচ্চাকে কিন্তু শেখান জীবনবোধ, মূল্যবোধ, সামাজিকতা,
বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, সব কিছু কিন্তু মায়ের কাছ থেকেই শেখা। এমনকি কোন খাবারটা আমাকে খেতে হবে, কিভাবে খেতে হবে, সেটাও আমরা মায়ের কাছ থেকেই শিখি। কিন্তু বর্তমান সময়ে এসে আমরা এমন কিছু মায়ের গল্প আসলে দেখতে পাই, যেটা পত্র পত্রিকা ছাপিয়ে দেশ বিদেশের গল্প আমরা দেখেছি। কি মনে হয় যে মাকে নিয়ে পৃথিবীর সবচাইতে সুন্দর কথাগুলো থাকে, সেই মায়েদের মাঝে এতটা আসলে এটাকে কি বলবো, মানে তারা এতটা রূঢ় অথবা এতটা যান্ত্রিক, এতটা কঠিন কি করে হয়ে যায়? না, এগুলো দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং আমি বলবো যে প্রযুক্তির মাধ্যমে এগুলো না বিস্তৃত করাই শ্রেয়। কারণ আমরা হয়তো বিচার করি আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে, বয়স দিয়ে, যে না এটা বোধহয় ঠিক হয়নি, হয়তো এখানে কোনো ফাঁক আছে, বা নিশ্চয়ই এমন কিছু করা হয়েছে এই মেয়েটির প্রতি যার জন্য সে এত নিষ্ঠুর হতে বা এরকম আচরণ করতে বাধ্য হয়েছে। কিন্তু একটা ছোট্ট বাচ্চা বা একটা বয়স পর্যন্ত একটা ছেলে বা একটা মেয়ে, একটা শিশু, সে পারে না বিচার করতে। সেই জন্যে আমার এই প্রযুক্তির এই যে মাধ্যমটা এখন এত ভয়াবহ রূপে আমাদেরকে গ্রাস করে ফেলছে, এটার ব্যাপারে আমরা সবসময় খুব সচেতন থাকব। একটা বাচ্চা, একটা ছেলে, একটা কিশোর সন্তান, সে জানে তার বাবার আয় রোজগার কি, সে কতখানি বেতন পায় বা কী করে। কিন্তু তিনি যদি তার বেতনের, তার স্ট্যান্ডার্ডের বাইরেও তিনি যদি তার জীবনকে ওই রকম বিলাসিতা বা ইয়ে করে, তখন তার মনে প্রশ্ন জাগে যে আমার বাবা কি তাহলে অসৎ? এই 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 জিনিসটার দাম এত, কিন্তু আমার বাবা কেমন করে কিনে আনলেন? এই ছোট ছোট ব্যাপারগুলো কিন্তু আমরা কখনোই খেয়াল করি না। এই যে একটা শিশু আস্তে আস্তে এগুলো থেকে যে তার ভেতরে যে পরিবর্তনটা হচ্ছে, সেটার জন্য আমরা সবাই দায়ী। একজন মা যে শুধু যে তিনি তাকে ভালো খাওয়ালেন বা পড়ালেন, টাইম মতো স্কুলে নিলেন, তা না, তিনিও প্রাথমিকভাবে তিনি তার শিক্ষক, তার নৈতিকতা, সে তার কীভাবে বড়দেরকে সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, তার আচরণটা কী হবে, একজন আসলে সে দাঁড়িয়ে যাবে, তাকে সালাম দেবে, তাকে কীভাবে সম্মানটা দেখাতে হবে, বা কোথাও গেলে কেউ কথা বলছে তার কথার ভেতরে শোনেন আমার কথা আগে, এরকমভাবে এই ছোট 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 ব্যাপারগুলো মা কিন্তু যত সে চাকরিজীবী হোক বা ক্লান্ত থাকুক, দু একটা কথা সে বলে বাচ্চাকে শিখিয়ে আস্তে আস্তে যত্ন করে একটা গাছকে যেমন পরিচর্যা করে আমরা বড় একটা বিরাট বৃক্ষ তৈরি করে ফেলি, তেমনি একটি মানুষকেও এতটুকু ছোট থেকেই তার অভ্যাসগুলো, তার চারিত্রিক যে ব্যাপারগুলো, সেগুলোকে আমরা মা, বাবা এবং পারিপার্শ্বিক যারা আছে, একজন মানব সন্তান হিসেবে দিলারা জামানকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে মায়ের প্রতি তার ফিলিং, তার মায়ের প্রতি তার যে অনুভূতি, সেটা এখন কেমন? আমি তো বলেছি একবার, মায়ের এখন যত বয়স হচ্ছে তখন বুঝতে পারছি যে মায়ের জন্য যত কিছু করার ছিল, করা উচিত, এখন বুঝতে পারি তখন হয়তো অনেক কিছু করিনি, করার প্রয়োজন ছিল আর কি। তবে যখন নিজে মা হয়েছি তখন চেষ্টা করেছি মায়ের কষ্টটা বোঝার জন্যে, এবং আমার মা ক্যান্সার হয়ে মারা গেছেন, সেই সময়টা আমি আমার বাবা যখন মারা গেছেন তার কাছে, ওদের এই সময়টা আমি থাকার চেষ্টা করেছি। নিজের সংসার, নিজের পরিবার আমার কাছে তখন বড় মনে হয়নি। প্রিয় দর্শক, আরও একবার বিরতি নিতে হচ্ছে। এই গল্পের তো আসলে কোনো শেষ নেই, মায়েদের নিয়ে গল্প, তবে তারপরেও সময়ের প্রয়োজনে বিরতির পরে আবারও ফিরে আসবো আমাদের আয়োজনে। মায়ের তুলনা আর কেউ হয় না, আর তাই তো আমাদের আয়োজনের নাম তোমার তুলনা তুমি মাগো। বিশ্ব মা দিবসের শুভেচ্ছা আরও একবার সবাইকে, এবং সাথে রয়েছে আমাদের সকলের প্রিয় মা দিলারা জামান। ফিরে যাচ্ছে আড্ডা। আমি একটা কথা বলি যে এই মা দিবসটা, এটা উদযাপন করার মতো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের যে সংস্কৃতি, আমাদের যে জীবনবোধ, এখানে মা আমাদের অন্যরকম, প্রতিদিনের জন্য প্রতি সময়ের জন্য একটা দিন বিশেষ ঘটা করে ওই
বিদেশিদের ওই সংস্কৃতি অনেক, তাদের অনেক কিছুই আমরা পাশ্চাত্যের সংস্কৃতি অনেক কিছুই আমরা গ্রহণ করেছি, ভালো মন্দ। তো এটা মন্দ বলছি না, মায়ের খোঁজ নেওয়া কাছে থাকলে তো অবশ্যই সে তার মায়ের প্রতি কর্তব্যগুলো দায়িত্বগুলো করবে, দূরে থাকলেও মাকে একটু ভালোবাসা, শীতল মানে চৈত্রের দাবদাহের পরে যেমন প্রথম পশলা বৃষ্টি আসলে যেমন একটা ঠান্ডা শীতল পরশ বুলিয়ে যায়, তেমনি মায়ের সন্তানের মা ডাকটা, আম্মা ডাকটা মায়ের মনে যে কি মানে প্রশান্তি দেয় সেটা মা জানেন, তিনি জানেন। এবং ওই সন্তানটি যখন বড় হয়ে সন্তানের বাবা বা মা হবে তখন সে বুঝতে পারবে, তার আগে হয়তো বুঝতে পারে না। অবশ্যই দিলারা মা, আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, বিদায়ের ঘন্টা বাজছে। মা নিয়ে গল্প বা মায়েদের নিয়ে কথা আসলে কখনো শেষ হবার নয়, কিন্তু তারপরেও আমাদের এই মুহূর্তে যারা আসলে অনুষ্ঠানটির সাথে যুক্ত আছেন তাদের উদ্দেশ্যে একজন মা হিসেবে যদি কিছু বলার থাকে, যদিও এতক্ষণ শুনেছি না আমি বিরাট কিছু না যে এত উপদেশ দেব, জ্ঞান দেব, আমি ছোট্ট মানুষ। আমি বলবো যে মাকে ভালোবাসার ভেতর দিয়ে দেশ মাকেও আমরা এইভাবেই আস্তে আস্তে ভালোবাসতে পারি। এবং আমরা চাইবো যে আমাদের সমাজে খারাপ বা মন্দ গল্পগুলো নয়, ভালো গল্পগুলোই বেশি ছড়িয়ে পড়ুক, গল্পগুলো উদাহরণ হয়ে থাক, যে গল্পগুলো আসলে অন্য আরেকজনকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। যারা আছে সবার কাছ থেকে আমরা ভালো কিছু শিক্ষণীয় নিতে পারি, নিতে তো কোনো অসুবিধে নেই, তাই না? খুব ভালো লাগলো, অনেক অনেক ভালো থাকবেন সব সময়, এবং এই ভালো থাকাটা আসলে সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এটাই হচ্ছে প্রত্যাশা। ধন্যবাদ তোমাকে, সবাইকে আমার অনেক আদর ভালোবাসা। যারা এতক্ষণ আমার এই অনুষ্ঠানটা করার জন্য এখানে কষ্ট করছে তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা, এবং অনেক ভালো এই চ্যানেল 9 আরও এগিয়ে যাবে, আরও ভালো দর্শকের মনের মধ্যে আরও প্রসারতা, আরও সৌন্দর্য, আরও ভালো কিছু দিয়েই যাবে, এই কামনাটা থাকে। ধন্যবাদ। শুধুমাত্র মা দিবসকে কেন্দ্র করে নয়, প্রতিটি দিন মায়েদের জন্য হোক, প্রতিটি সময়ে আমরা মায়েদের যে ত্যাগ রয়েছে, যে বিসর্জন রয়েছে সেটাকে যেন উপলব্ধি করতে পারি, এবং সেটা শুধু নারীরা নয়, নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য, কারণ আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো নারীর সন্তান, কোনো না কোনো মায়ের জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। সকল মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শ্রদ্ধা রইল। আবারও দেখা হবে মায়েদের জন্য, শুধুমাত্র মা দিবসে নয়, সব সময়ের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।